Hello and welcome to the second part of the video lecture based on the study material 1 on thermodynamics and kinetics of organic reactions. তো এখানে আমরা এর আগের ভিডিও লেকচারটা যেখানে শেষ করেছি সেখান থেকে আমাদের ডিসকাশন শুরু হচ্ছে। আগের ভিডিও লেকচারটায় আমরা শেষের দিকে দেখছিলাম কিছু কিছু রিয়াকশন আছে যাদের ক্ষেত্রে কাইনেটিক্যালি আনফেভারেবল বলে একটা ফ্রেজ ব্যবহার করা হয়। তারা থার্মোডাইনামিক্যালি ফিজিবল, তাদের ডেল্টা জি জিরো নেগেটিভ, কিন্তু তা সত্ত্বেও সেই রিয়াকশনগুলোকে আমরা ইন প্র্যাকটিস হতে দেখি না এবং সেই জন্য আমরা বলি যে তারা কাইনেটিক্যালি আনফেভারেবল। এবার আমরা এই কাইনেটিক্যালি আনফেভারেবল ফ্রেজটাকে একটু এক্সপাউন্ড করার চেষ্টা করবো, ওটাকে একটু এক্সপ্লোর করবো। আমরা এটা দেখেছি যে একটা 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল এনার্জি সারফেস থেকে কি করে একটা 2 ডাইমেনশনাল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকা যায়, যেখানে একটা অ্যাক্সিসে রিয়াকশন কোঅর্ডিনেট এবং আরেকটা অ্যাক্সিসে ফ্রি এনার্জি বা এনার্জি প্লট করা হয়। একটা এলিমেন্টারি রিয়াকশন যেখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্সন হচ্ছে। সাপোজ এই রিয়াকশনটা এক্সোথার্মিক বা এক্সার্গনিক, তাহলে রিয়াক্ট্যান্টের ফ্রি এনার্জি থেকে প্রোডাক্টের ফ্রি এনার্জি নিচে থাকবে। তাদের ক্ষেত্রে এই ধরনের একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমরা দেখেছি। এখানে ট্রানজিশন স্টেট বলে একটা জিনিস আছে, যেটা রিয়াক্ট্যান্ট থেকে শুরু করে আস্তে 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 এনার্জিটা উঠে ট্রানজিশন স্টেট অবধি পৌঁছয় এবং তারপরে এই কালেকটিভ মলিকিউলসের কালেকটিভ অ্যাটমগুলোর এনার্জি আস্তে আস্তে ডিক্রিজ করে প্রোডাক্টে যখন পৌঁছয় তখন আমরা বলি রিয়াকশনটা কমপ্লিট হলো। কাইনেটিক অ্যানালিসিস করতে গেলে আমাদেরকে এই ট্রানজিশন স্টেটকে বুঝতে হবে এবং জানতে হবে। যদি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্সন হতে হয় তাহলে এইটা হচ্ছে আমাদের মিনিমাম এনার্জি পাথওয়ে, যেটাকে এখানে আমরা একটা কার্ভের থ্রু দিয়ে দেখিয়েছি। এবং সেক্ষেত্রে অফকোর্স এই রিয়াক্ট্যান্ট এবং এই ট্রানজিশন স্টেট তাদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, অর্থাৎ এই অংশটা, এই এতটুকুনি এনার্জি তোমাকে সিস্টেমকে দিতেই হবে। যদি সেটা তুমি না দাও তাহলে কনভার্সন হবে না। এই এনার্জি ব্যারিয়ারটা ক্রস করতেই হবে, কারণ তা না হলে রিয়াক্টর থেকে প্রোডাক্টে যাওয়া সম্ভব হবে না। সিমিলারলি কেউ যদি পি থেকে আর এই কনভার্সন কথা বলে, তো পি থেকে আর কনভার্সনটা অবভিয়াসলি ইন টার্মস অফ এনার্জি চেঞ্জ এটা একটা এন্ডারগনিক প্রসেস, কারণ প্রোডাক্ট থেকে যদি রিয়াক্টেন্টে যাওয়া হয় অফকোর্স সেক্ষেত্রে এটাকে আর প্রোডাক্ট টেকনিক্যালি বলা চলে না, তখন এটা রিয়াক্ট্যান্ট, কিন্তু আমরা এটাকে পি নাম দিয়েই রাখছি আপাতত বোঝার সুবিধের জন্য। তো পি থেকে আরে যদি যেতে হয় তো তোমাকে তাহলে সেখানেও একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হবে, এবং সেই এনার্জি ব্যারিয়ারটা কমন সেন্স বলছে সেটা হচ্ছে এনার্জি ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস, অর্থাৎ এই এনার্জি ব্যারিয়ারটা। এই যে এনার্জি ব্যারিয়ারগুলো, এগুলোকে আমরা এটাকে যদি জাস্ট ফ্রি এনার্জি বলা হয় তাহলে আমরা এটাকে বলি ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন, ডেল্টা জি ডাবল ট্যাগার। এটা অবভিয়াসলি পি থেকে আর, এটা অবভিয়াসলি আর থেকে পি। আর কেউ যদি এটাকে এনার্জিতে প্লট করে, পোটেনশিয়াল এনার্জি বা ইত্যাদি, তাহলে অবভিয়াসলি তখন এটার নাম হয়ে যাবে এনার্জি অফ অ্যাক্টিভেশন। এনার্জি অফ অ্যাক্টিভেশন বা ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন হচ্ছে এমন জিনিস যেটা ক্রস করতেই হবে, ওই এনার্জি ব্যারিয়ারটা তোমাকে ক্রস করতেই হবে যদি তুমি একটা কুয়ো থেকে উঠে আরেকটা কুয়োতে যেতে চাও। সেটা কম বেশি ইত্যাদি হতে পারে। যদি এই এনার্জি ব্যারিয়ার খুব বিরাট বড় হয়, অর্থাৎ আমাদের যে কুয়োর মধ্যে আমরা বসে আছি সেই কুয়োটা যদি খুব ডিপ হয়, তাহলে অনেক এনার্জি না দিলে সেই কুয়ো থেকে বেরিয়ে অন্য কুয়োয় যাওয়া সম্ভব হবে না। উই ক্যানট লিভ আওয়ার ওয়েল অ্যান্ড গো টু অ্যানাদার ওয়েল unless we supply that much amount of energy. If our well is deep, very deep, then a lot of energy has to be supplied. এবং কাইনেটিক্যালি আনফেভারেবল ফ্রেজটা এখান থেকেই এসেছে, which means যে থার্মোডাইনামিক্যালি রিয়াকশনটা ফিজিবল, অর্থাৎ এই অ্যানালিসিস এই হাইপোথেটিক্যাল রিয়াকশনটা অ্যানালিসিস করলে ডেল্টা জি জিরো নেগেটিভই আসবে, এবং সেক্ষেত্রে যে কেউ বলবে যে এখানে যদি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয় তাহলে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি থাকবে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কম থাকবে এবং ফেভারেবল রিয়াকশন। হাউএভার রিয়াকশনটা আদৌ হবে কি না সেটা কিন্তু এই এনার্জিটার ভেরিয়েটর উপর নির্ভর করছে। এটা যদি সিগনিফিক্যান্টলি হাই হয় তাহলে রিয়াকশনটা আদৌ নাও হতে পারে। অ্যাক্টিভেশন এনার্জির একটা অ্যানালজি রিয়েল লাইফ থেকে দেওয়া যায়, সেটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেসের উপরে ধরা যাক একটা কাঠের ব্লক রয়েছে। এই কাঠের ব্লকটাকে আমরা এমনভাবে প্লেস করেছি যাতে তার যে ছোট অংশটা
লেন্থ ব্রেথের মধ্যে যেটা ছোট আছে ওটা যাতে তলার দিকে থাকে। এবার এর সেন্টার অফ মাস অবভিয়াসলি এইখানে আছে। ফাইনালি আমরা যদি একে একটু অন্যরকম ভাবে রাখার চেষ্টা করি, অর্থাৎ যদি তাকে শুয়ে ফেলি, দাঁড়িয়ে ছিল তাকে যদি ঠেলে ফেলে দেওয়া হয়, তাহলে সেন্টার অফ মাস মাটির কাছাকাছি চলে এসছে এবং এই ক্ষেত্রে এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কিন্তু কমে গেছে। এই সিস্টেমের এনার্জি যা, তার তুলনায় এই সিস্টেমটা মোর স্টেবল। তাহলে এই কনভার্সনটা হওয়া উচিত, কিন্তু এই কনভার্সনটা কি স্পন্টেনিয়াসলি হবে? অর্থাৎ এই ভার্টিক্যাল যে ভার্টিক্যালি প্লেসড ব্লক, সেটা কি নিজে নিজে শুয়ে পড়বে? অবভিয়াসলি না, এবং আমাকে বাইরে থেকে তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং যেগুলো আমরা একটা আঙুল দিয়ে একে এইখানটায় ধাক্কা দিতে পারি। মেবি ইউ আর প্লেসিং ওয়ান অফ ইউর ফিঙ্গার্স হিয়ার অ্যান্ড ইউ আর পুশিং ইট, এটাকে পুশ করছো। কিন্তু তুমি যদি ওকে অল্প একটুখানি পুশ করে ছেড়ে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওর জায়গাটা একটুখানি বদলাবে, বাট it is not sufficient to tilt this over and it will again come back, কিন্তু আবার ফিরে আসবে নিজের জায়গায়, আবার নিজের জায়গায় ফিরে চলে আসবে। ও মুভ করছে কিন্তু ফলো ওভার করছে না, এবং তুমি যেই তোমার ফোর্সটাকে উইথড্র করে নেবে ও আবার নিজের জায়গায় ফিরে আসবে। হাউএভার তুমি যদি ফোর্সটাকে বাড়াও, তাহলে এমন একটা সময় আসবে যখন আর তোমাকে ফোর্স দিতে হবে না, এবং তখন অটোমেটিক্যালি ইট ইজ ইন দিস সিনারিও ইট ইজ অ্যাবাউট টু ফলো ওভার, জাস্ট পড়ে যাবে, এবারে আর কিছু তোমায় করতে হবে না। আর এই সিনারিও দেখা যাচ্ছে ও পড়ে গেছে। কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা, অর্থাৎ ভার্টিক্যালি প্লেসড ব্লক থেকে হরাইজন্টালি প্লেসড ব্লক, এটা as far as the system is concerned, this is a stabilizing feature. ভার্টিক্যালি প্লেস থেকে হরাইজন্টাল প্লেসে যাচ্ছে, বাট এটা অফকোর্স বাইরে থেকে ফোর্স না দিলে কিন্তু হবে না। ইউ ক্যানট এক্সপেক্ট দিস টু হ্যাপেন স্পন্টেনিয়াসলি। সো এই দুটো পজিশনের মধ্যে কম্পেয়ার করলে যে কেউ বলবে যে এই জিনিসটা স্টেবিলাইজড, কিন্তু এইটা তুমি অ্যাক্সেস যদি করতে হয়, তাহলে তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু পুট ইন সাম অ্যামাউন্ট অফ এফোর্ট, একটু এনার্জি তোমাকে দিতে হবে, তা নাহলে হবে না। সো দ্যাট পার্ট, these parts, these are the kinetic parts, and this is the thermodynamic part. এটা তোমাকে বলে যে রিঅ্যাকশনটা কি আদৌ ফেভারেবল, অর্থাৎ এট ইকুইলিব্রিয়াম প্রোডাক্ট কনসেন্ট্রেশন কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের থেকে বেশি। আর এই অংশগুলো বলে যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে কতটা সময় লাগবে। যদি এগুলো বিরাট বিরাট বড় হয়, তাহলে রিঅ্যাকশনের রেট কিন্তু খুব স্লো ডাউন করে যাবে। সো হিয়ার উই আর ডিসকাসিং কাইনেটিক্স, and automatically a term comes which is the reaction rate. এবার রিঅ্যাকশন রেট সেটা কি? রিঅ্যাকশন রেট is simply defined as the number of reactant molecules getting converted into number of product molecules in a given time. ইউনিট টাইমে যতগুলো কনভার্সন হচ্ছে সেটাই রিঅ্যাকশন রেট। তাহলে এবার কোনো রিঅ্যাকশনের রেট যদি বেশি হয়, তাহলে এই কনভার্সনটা বেশি বেশি করে হবে, যদি কম হয় তাহলে কনভার্সনটা কম হবে। বাট দ্য বিগ কোয়েশ্চেন ইজ দ্যাট, যে উড ব্লককে যেরকম আমরা বাইরে থেকে আঙুল দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছি, সেরকমই আমাদের এই রিঅ্যাকশন যখন হচ্ছে তখন এই মলিকুলগুলোকে এনার্জিটা কে সাপ্লাই করছে? তার উত্তর হচ্ছে যে এটা বেসিক্যালি কাইনেটিক এনার্জি থেকে আসে। মলিকিউলরা নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি করছে এবং নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, তারা কনস্ট্যান্ট থার্মাল অ্যাজিটেশনের মধ্যে আছে এবং they move around very fast, and when one molecule wants to react with the other molecule, they have to first of all collide, তাদের নিজেদের মধ্যে ধাক্কা লাগতে হবে। যদি সেই কলিশনটা না হয়, যদি কলিশন আদৌ একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে দেখতেই না পায়, in that case it will be like no reaction. However, যদি কলিশন হয় তাহলেই যে রিঅ্যাকশন হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ কলিশন হওয়ার পরে আরো কয়েকটা কন্ডিশন মিট করতে হয়। যেহেতু ইউ হ্যাভ টু
surmount the energy barrier, there has to be the collision has to be with sufficient energy. প্রচন্ড জোরে ছুটে আসা দুটো মলিকিউলের মধ্যে ধাক্কা লাগলে সেখানে যে পরিমাণ রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে, খুব আস্তে আস্তে মুভ করা কোনো মলিকিউল যদি আরেকটা মলিকিউলের সঙ্গে ধাক্কা লাগে সেখানে রিয়াকশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে, বিকজ ফার্স্ট কলিশন ইনভলভস গ্রেটার অ্যামাউন্ট অফ এনার্জি, সেকেন্ড কলিশন ডাজ নট। তাহলে রিয়াকশন রেটকে আমরা বেসিক্যালি তিনটে কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে রিয়াকশন রেট ইজ sort of proportional or equal to number of collisions between reactant molecules per unit time. কেন এটা প্রপোর্শনাল বলা হচ্ছে? কলিশন হওয়াটা দরকার, কলিশন যদি না হয় তাহলে রিয়াকশন হবে না। যত বেশি সংখ্যক কলিশন পার ইউনিট টাইম হবে তত বেশি সংখ্যক রিয়াক্ট্যান্ট মলিকিউল প্রোডাক্টে কনভার্টেড হবে, তাহলে অফকোর্স পার ইউনিট টাইম নাম্বার অফ কলিশন যত বেশি হবে রেট তত বেশি হবে। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে সমস্ত collision is not energetic enough to convert the reactant into the product molecule. A fraction of collisions will have the energy required for this conversion. কাজে এই ফ্র্যাকশনটাও obviously important. থার্ড যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন ফ্যাক্টর। সেটা কি সেটা আমরা পরে বলছি, কিন্তু প্রথম দুটো অর্থাৎ নাম্বার অফ collisions between reactant molecules per unit time and the fraction of those collisions that have enough energy to cross the activation energy barrier, এইগুলো কার উপর নির্ভর করে? এগুলো আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। এটা অফকোর্স কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। হায়ার দ্য কনসেন্ট্রেশন, হায়ার ইজ দ্য প্রবাবিলিটি অফ সিইং অ্যানাদার মলিকিউল গেটিং কোলাইড উইথ ইট অ্যান্ড ডুইং দ্য রিয়াকশন। কনসেন্ট্রেশন বাড়াও, রিয়াকশন রেট বাড়বে। মলিকিউলের স্পিড, প্রচন্ড জোরে ছোটাছুটি করছে মলিকিউল, তাদের মধ্যে ধাক্কা লাগছে, এনার্জি এক্সচেঞ্জ যা হবে অ্যাক্টিভেশন এনার্জি পেরিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকতে পারে। হতে পারে যে greater number of fractions of those collisions, maybe 90% of those collisions are leading to reaction. But if you slow down those molecules, maybe those collisions, out of those collisions, only 20% will have the energy to cross the activation energy barrier. কাজেই মলিকুলার মোশনটা যত ফোর্সফুল হবে, যত স্পিডটা যত বেশি হবে, যত হায়ার হবে, তত তার এনার্জি অফ কলিশন তত বেশি হবে এবং তার রিয়াকশন রেটও বেড়ে যাবে। অফকোর্স সাইজ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। বড় বড় মলিকিউল যদি হয় তাহলে তাদের সাইজটা বড় হওয়ার জন্য তাদের প্রবাবিলিটি বেশি মেয়েদের মধ্যে দেখা হওয়ার, ধাক্কাধাক্কি করার। বাট এট দ্য সেম টাইম ইফ ইউর মলিকিউল ইজ টু বিগ, then you can understand that it doesn't move around very fast. So there is a trade-off here. তুমি বিরাট মলিকিউল নিয়েছো, আরেকটা বিরাট মলিকিউলের সাথে তার অনেকবার দেখা হতে পারে, বাট মেবি none of those collisions are energetic enough to cross the energy barrier that is required for conversion of reactant to product, simply because the speed is not great. একটা ছোট্ট মলিকিউলকে যে এনার্জি দিয়ে তুমি প্রচন্ড জোরে ছোটাছুটি করাতে পারো, একটা বড় মলিকিউল সেই সেম এনার্জিতে অবভিয়াসলি অত জোরে দৌড়বে না, তারটা স্পিডটা কম হবে। এবার আমরা চলে আসি ওরিয়েন্টেশন ফ্যাক্টর। আমরা এখানে একটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ এক্সাম্পল দেখছি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। RX plus NU নয়, এবার সত্যি সত্যি একটা নিউক্লিওফাইল নেওয়া হয়েছে, হাইড্রক্সাইড। My electrophile is CH3I, that is methyl iodide. The reaction is called SN2, substitution nucleophilic bimolecular. And of course, this goes via this type of transition state, যেখানে OH মাইনাস কার্বনের উপর অ্যাটাক করছে এবং CI বন্ড ভেঙে যাচ্ছে, অর্থাৎ এখানে CO বন্ড তৈরি হবে, CI বন্ড ভাঙবে, ঠিক যেরকম RX বন্ড ভাঙছিল। এখানে X is equal to I, R is equal to CH3, NU মাইনাস হচ্ছে OH মাইনাস। তাহলে ট্রানজিশন স্টেট ডেফিনেটলি এরকম দেখতে হবে, কারণ আমরা জানি TS আমরা অ্যাপ্রক্সিমেট ট্রানজিশন স্ট্রাকচার এরকম এঁকেছিলাম। The CO bond is partly formed, CI bond is partly broken. Oxygen carries a diminishing negative charge, iodine contains a developing negative charge. So this is obviously an approximate representation. But how is orientation related with it? Orientation factor comes because SN2 reaction demands that the hydroxide or the nucleophile attacks the species electrophile from the back side. What is back side?
ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হতে হবে, ব্যাক সাইড অ্যাটাক হবে, এটা হয়তো তুমি শুনেছো এর আগে। কিন্তু হোয়াট ইজ দ্যাট, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে এই কার্বনটার রেসপেক্টে আয়োডিনটা যেদিকে আছে, অবভিয়াসলি এইভাবে আঁকার ফলে আয়োডিনটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি, ঠিক তার 180 ডিগ্রি অপোজিট থেকে হাইড্রোক্সাইডকে আসতে হবে। অর্থাৎ এটা যদি রাইটে থাকে তো এটা লেফট থেকে আসতে হবে। হাইড্রোক্সাইড ক্যানট কাম ইন দিস ওয়ে অ্যান্ড এক্সপেক্ট টু ডু দ্য রিয়াকশন। এইভাবে যদি আসে তাহলে দ্যাট রিয়াকশন উইল নট টেক প্লেস। No matter how forceful the collision is, no matter how speedy the molecule is, no matter how grinding you make them collide, কিছুতেই কিছু হবে না, রিয়াকশন হবে না। দ্যাট ইজ দ্য ওরিয়েন্টেশন ফ্যাক্টর। SN2 রিয়াকশনের জন্য ব্যাকসাইড অ্যাটাক ইজ অ্যান অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট। তাহলে এবার এটা কেন, এই রিকোয়ারমেন্টটা কেন? এবার সেটা অবভিয়াসলি রিয়াকশন টু রিয়াকশনের ওরিয়েন্টেশন ফ্যাক্টরটা চেঞ্জ করে, কিন্তু এই SN2 রিয়াকশনের জন্য ওরিয়েন্টেশন ফ্যাক্টরটা কি সেটা আমরা বুঝলাম, এবং তার যদি এক্সপ্লানেশন দিতে হয় তাহলে আমাকে বলতে হবে ব্যাকসাইড অ্যাটাকটা কেন হচ্ছে। ব্যাকসাইড অ্যাটাক হওয়ার পেছনে কারণটা হচ্ছে বেসিক্যালি, সেটা অরবিটাল ওভারল্যাপ দিয়ে ভালো করে বোঝানো যায়। এটা যেহেতু একটা নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের মধ্যে ইন্টারাকশন, তো হাইড্রোক্সাইড ইলেকট্রন দিচ্ছে, তার মানে হচ্ছে ও হচ্ছে নিউক্লিওফাইল, আর CH3I ইলেকট্রন নিচ্ছে, তারপরে হচ্ছে ইলেকট্রোফাইল। এবার আমরা জানি পোলার রিয়াকশন, এই ধরনের পোলার রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইলের হোমো থেকে ইলেকট্রন বেরোবে এবং ইলেকট্রোফাইলের লুমোতে গিয়ে ইলেকট্রনটা পড়বে। তো ইলেকট্রন নিতে গেলে অবভিয়াসলি একটা ভ্যাকেন্ট অরবিটাল লাগে। সেই ভ্যাকেন্ট অরবিটালটা হচ্ছে একটা আনঅকুপাইড MO, যার এনার্জি সবচেয়ে কম, তাহলে সেটাকে বলা হয় লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, এবং ইট হ্যাপেন্স টু বি দি সিগমা স্টার CX। এখানে X মানে I। তাহলে যদি আমি এখানটায় CX বন্ডের সিগমা স্টার আঁকি, তো অফকোর্স সেই সিগমা স্টারটা এরকম দেখতে হবে। ফরগেট অ্যাবাউট দিস অরবিটাল রাইট নাও, কনসেন্ট্রেট অন দিস। আমার X এর হাইব্রিডাইজেশন যদি আমরা sp3 ধরি, কার্বনের হাইব্রিডাইজেশন যদি sp3 ধরি, তাহলে এইটা হচ্ছে আমাদের সিগমা স্টার। কি করে বুঝলাম এটা সিগমা স্টার? এই যে এখানে একটা নোড আছে, আর হাইড্রোক্সাইডের হোমো সেটা হচ্ছে লোন পেয়ার, যে অরবিটালে আছে সেখান থেকে বেরোবে। তো হাইড্রোক্সাইড OH মাইনাস, তার মানে তার 3টে লোন পেয়ার আছে। এই অক্সিজেনটা অ্যাপ্রক্সিমেটলি sp3 হাইব্রিডাইজড, এবং তার একটা sp3 হাইব্রিড অরবিটাল লোন পেয়ারটাকে হাউস করে বসে আছে, তাকেই ধরে রেখেছে, এবং দ্যাট ইজ দ্য হোমো। তাহলে এবার আমরা দুটো অ্যাপ্রোচকে ইন্সপেক্ট করছি। একটা হচ্ছে donation of electron from the HOMO to the LUMO when the hydroxide is actually attacking from the so-called backside, আর একটা হচ্ছে যেখানে ও ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করছে। ডোন্ট বি অ্যালার্মড বাই সিইং এইটার ফেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমার ফার্স্ট লক্ষ্যটা হচ্ছে কার্বনের অরবিটালের সঙ্গে অক্সিজেনের অরবিটালের বন্ডিং ইন্টারাকশনকে এস্টাবলিশ করা। তাহলে এখানে যেহেতু ব্যাকসাইড অ্যাটাক করছে এবং এই ছবি অনুযায়ী কার্বনের ব্যাকসাইডে সাদা লোব আছে, তাহলে আমি অক্সিজেনের জন্য যে হোমোটা ইউজ করেছি সেটাতে আমি সাদা লোবই ইউজ করি। আবার এই ফ্রন্ট সাইড অ্যাটাকের জন্য দেখা যাচ্ছে যে কার্বনের এই দিকটায় রাইট হ্যান্ড সাইডে ব্ল্যাক লোব আছে, তাহলে আমাকে অক্সিজেনের উপরে ব্ল্যাক লোবটাই ইউজ করতে হবে। এটা কিন্তু কোনো ডিফারেন্স তৈরি করে না, কারণ অরবিটালের ফেজ তুমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো টু সি অ্যাটলিস্ট ইনিশিয়ালি বন্ডিং ইন্টারাকশনটাকে এস্টাবলিশ করার পরে দেন ইউ আর চেকিং যে এখানে আর কোনো সেকেন্ডারি বন্ডিং আর অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন আছে কিনা। সো ওয়ান্স উই হ্যাভ ডান দ্যাট, দেখা যাক এখানটায় কি ধরনের ইন্টারাকশন হচ্ছে। দিস ইজ অফকোর্স বন্ডিং বিকজ আই হ্যাভ মেড ইট বন্ডিং, আর এখানে আর কোনো সেকেন্ডারি কোনো ইন্টারাকশন আমি দেখতে পাচ্ছি না। বাট ইফ ইউ লুক কেয়ারফুলি ইন দিস সিচুয়েশন, যেখানে ব্যাক সাইড অ্যাটাক করেছে, তো ব্যাক সাইড অ্যাটাক ফ্রন্ট সাইড অ্যাটাক করেছে, তো ফ্রন্ট সাইড অ্যাটাক করলে দেয়ার ইজ বন্ডিং ইন্টারাকশন। However, there is a strong anti-bonding interaction here, সাদার সঙ্গে কালো। So of course, this means that the front side attack will have some sort of destabilization interaction associated with it, because anti-bonding is destabilization. And the concerned transition state, এই transition state obviously এর মতো দেখতে হবে না, এই transition state probably এরকম দেখতে হবে, hydrogen, and you have like carbon, and you have like these hydrogens. Obviously these are not being broken or formed, but you are having this OH attack here, and this iodide is living here,
So you have a del minus charge here and you have a del minus charge here. These should be your transition state. These transition states should be like very high in energy because of this antibonding interaction being present there. And as a result, this thing is not going to happen. Particularly because there is another lower energy pathway available to the molecule where the hydroxide can approach from back side and do the reaction very cleanly. কাজে সেটাই হবে, front side attack হবে না. So this explains very nicely how the orientation factor comes into play. Okay. So now we understand that not all collisions will be effective for the conversion of reactant to product. Only those collisions which happen to have the right orientation and also enough energy to surmount the energy barrier, তারাই এই রিঅ্যাকশন থেকে প্রোডাক্টের কনভার্সনটা করবে। এর থেকে একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স বেরিয়ে আসে, যেহেতু কনসেন্ট্রেশনের সঙ্গে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল, রিঅ্যাকশন মিডিয়ামে কতটা রিঅ্যাক্ট্যান্ট আছে তার সঙ্গে এই কলিশন নাম্বারটা প্রপোর্শনাল, তাহলে রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। তাহলে এইবার কনসেন্ট্রেশনের সঙ্গে আমরা যখন রেটকে ইকুয়েট করি তখন যে জিনিসটা বেরিয়ে আসে সেটাকে বলা হয় রেট ল। ফর এক্সাম্পল, আমরা যদি হাইড্রোক্সাইড এবং CH3I এর সঙ্গে রিঅ্যাকশনটা দেখি, তাহলে এর রেট ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ CH3I and concentration of hydroxide. Makes sense, no? Because if it is an elementary reaction, a single step reaction, hydroxide is reacting with CH3I. If I increase the concentration of hydroxide, then the rate will go up. If I increase the concentration of the CH3I, then also the rate will go up, because the number of molecules are increasing and therefore the number of collisions are increasing. So rate will be proportional to the concentration of CH3I and hydroxide. এই যে প্রপোর্শনাল, এটাকে সরাই যদি এবং সেখানে যদি একটা কনস্ট্যান্ট টার্মকে আমদানি করি, তাহলে সেটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। অ্যান্ড দিস রেট কনস্ট্যান্ট is a very important property for this reaction. আর এই যে কনসেন্ট্রেশন টার্মগুলো, এদের টু দ্য পাওয়ারে কি আছে সেটাকে বলা হয় রিঅ্যাকশনের অর্ডার। যেমন এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ CH3I একা, তার মানে বেসিক্যালি এর টু দ্য পাওয়ার 1, হাইড্রোক্সাইড একা, তার মানে এর মাথায় বেসিক্যালি টু দ্য পাওয়ার 1। সো এদেরকে আমরা বলতে পারি দিস ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু CH3I, হুইচ গোজ টু মিন দ্যাট তুমি যদি CH3I এর কনসেন্ট্রেশন ডাবল করো তো রেট ডাবল হবে, OH মাইনাস এর কনসেন্ট্রেশন ডাবল করো তো রেট ডাবল হবে, দুটোকেই যদি ডাবল করো তো রেট 2 টাইমস হবে। এটাকে যদি তুমি দুগুণ করো, এটাকে যদি দুগুণ করো তাহলে রেটটা 4 টাইমস হয়ে যাবে। সো ইট মিনস দ্যাট ওভারঅল দ্য রিঅ্যাকশন ইজ সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য টু রিঅ্যাক্ট্যান্টস, কিন্তু ইন্ডিভিজুয়াল রিঅ্যাক্ট্যান্টসকে যদি দেখা যায় তাহলে তারা হচ্ছে ফার্স্ট অর্ডার। দুজনের কনসেন্ট্রেশন বাড়াও, রেট বাড়বে। যদি এটা এরকম হতো, এটা এরকম নয় কিন্তু যদি হতো যে এই জায়গাটা যদি 2 থাকতো, তার মানে তখন CH3I এর কনসেন্ট্রেশন বাড়ালে রেটটা স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ CH3I এর কনসেন্ট্রেশন তুমি যদি 2 মানে 1 থেকে 2 করো তাহলে রেটটা 4 টাইমস বেড়ে যাবে। তার কারণ এটা তখন স্কোয়ার ডিপেন্ডেন্স চলে এসেছে। এবার অনেকদিন আগে ফিজিক্যাল কেমিস্ট এবং নোবেল প্রাইজ উইনার সাভান্থ আরহেনিয়াস, তিনি রেট কনস্ট্যান্টকে অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে ইকুয়েট করার চেষ্টা করেছিলেন। কারণ এটা কমন সেন্স যে যদি কোনো রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি খুব বেশি হয় তাহলে তার রেট অফ দ্য রিঅ্যাকশন কম হবে। তাহলে কোয়ান্টিটেটিভলি এটাকে কি ইকুয়েট করা যেতে পারে? উনি করেছিলেন সেটা, এবং সেখানে যে ইকুয়েশনটা দাঁড় করিয়েছিলেন সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। সেটাতে কি বলছে? রেট কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু A, which is also called a pre-exponential factor because সেটা exponential টার্মটার আগে আসে, multiplied by e to the power minus EA by RT. এই pre-exponential factorটা একটা মিস্টিরিয়াস জিনিস, বাট দিস অ্যাকচুয়ালি টেক্স কেয়ার অফ দ্য কারেক্ট জিওমেট্রি অফ দ্য মলিকিউল, যেটা আমরা ওরিয়েন্টেশন ফ্যাক্টর বলছি, সেটা এর মধ্যে ঢোকানো আছে। বাট ইফ উই আর নট ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দিস এ, লেট আস ট্রাই টু সি যে এই আরহেনিয়াস ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলছে। আরহেনিয়াস ইকুয়েশন বলছে যে যদি তুমি অ্যাক্টিভেশন এনার্জিকে বাড়াও তাহলে তোমার রেট কনস্ট্যান্ট কিন্তু কমে যাবে। K will decrease if you increase the activation energy, because খেয়াল করে দেখো, এটা বাড়া মানে বেসিক্যালি এই কোয়ান্টিটিটা কমে যাওয়া এবং তার মানে Kটা কমে যাওয়া। অন দি আদার হ্যান্ড Tটা অপোজিট এফেক্ট থাকবে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে যদি রেট কনস্ট্যান্ট কমে তাহলে
টিটা বাড়লে কিন্তু অবভিয়াসলি এই টার্মটা বেড়ে যাবে, এবং এই টার্মটা যদি বেড়ে যায় তার মানে রেট কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে। তার মানে K has a strong dependence upon T. Increasing the temperature by even a small amount will increase K to a great extent because these are like exponential dependence. And similarly, activation energy ke jodi increase karo, then there will be sharp decrease in rate constant. As the height of the energy barrier increases, it becomes increasingly difficult for the molecules to go from R to P or from P to R. Rate of the reaction decreases. তাই আমরা যখনই বলি rate of the reaction অ্যাক্টিভেশন এনার্জি বাড়ছে, তখন আমরা সঙ্গে সঙ্গে বলি রেট অফ দ্য রিয়াকশন কমছে। টেম্পারেচার বাড়ছে, তখন আমরা বলি রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে, কারণ রেট কনস্ট্যান্ট কিন্তু আর্নিয়াস ইকুয়েশন দিয়ে এইভাবে রিলেটেড। এবার এই জিনিসটাকে অ্যাক্টিভেশন এনার্জি না বলে কেউ যদি এটাকে ডেল্টা জি ডাবল ড্যাগার বলে, তাহলে ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, সেটা আইরিং ইকুয়েশন। বাট বেসিক্যালি দ্য থিং ইজ দ্য সেম। তুমি টেম্পারেচার যদি বাড়াও তাহলে রেট কনস্ট্যান্ট বাড়বে, আর যদি তুমি অ্যাক্টিভেশন এনার্জির জায়গায় ডেল্টা জি ডাবল ড্যাগার বাড়াও, অর্থাৎ এনার্জি বেরিয়ারটাকে তুমি যদি পোটেনশিয়াল এনার্জি বেরিয়ার না বলে যদি ফ্রি এনার্জি বেরিয়ার বলো, তাহলে ডেল্টা জি ডাবল ড্যাগার যদি বাড়ে তাহলে রেট কনস্ট্যান্ট আবার কমে যাবে। দ্যাটস ইট। এবং এখানে একটা ছোট্ট টেবিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে জিনিসটা এফেক্ট করে। দেখো, 4টে কলাম আছে। ডেল্টা জি ডাবল ড্যাগার at 298 কেলভিন রেট কনস্ট্যান্ট, তার করেসপন্ডিং টি হাফ, অর্থাৎ তুমি যদি 1 গ্রাম কম্পাউন্ড নিয়ে শুরু করো তাহলে সেটা 500 মিলিগ্রাম হতে কতটা সময় লাগে। অবভিয়াসলি যেসব রিয়াকশন ভেরি ফাস্ট তাদের হাফ লাইফ বা টি হাফ খুব ছোট, আর যেসব রিয়াকশন ভেরি ভেরি স্লো তাদের হাফ লাইফ অনেক বেশি। আর এই রিয়াকশনটা 97% কমপ্লিট হতে কত টাইম লাগছে, টোটাল শুরু থেকে কতটা টাইম লাগছে। 97% কমপ্লিট মানে এনি অর্গানিক কেমিস্ট উইল টেল ইউ দ্যাট দিস ইজ আ ভেরি গুড রিয়াকশন ফর আস। তো যদি তোমার ডেল্টা জি ডাবল ড্যাগার 15 হয়, এবং এখানে এই সমস্ত ভ্যালুগুলো তোমার জানা আছে, বোল্টজম্যান কনস্ট্যান্ট, টেম্পারেচার, প্লাঙ্কস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, and T is obviously like 298 Kelvin because that is what we are doing, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা যদি 15 kcal per mole টিপিক্যাল এনার্জি বেরিয়ারটা হয়, তো তার রেট কনস্ট্যান্ট সেকেন্ড ইনভার্সে ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট ইজ 64.1। সেই রিয়াকশনটার টি হাফ হচ্ছে -0.01 সেকেন্ড, অ্যান্ড 97% অফ দ্য রিয়াকশন ইজ কমপ্লিট উইদিন 0.05 সেকেন্ড। মানে চোখের নিমেষে রিয়াকশন শেষ হয়ে যাবে, চোখের নিমেষে শেষ হয়ে যাবে। বাট সাপোজ ইউ গো আপ আ লিটল বিট, গো আপ 15 থেকে তুমি যদি 19 kcal per mole করো, in that case this is যেহেতু ডেল্টা জি ডাবল ড্যাগার বেড়েছে, there will be a sharp ড্রপ করে গেছে, অনেকটা ড্রপ করে গেছে, 100 টাইমস ছোট হয়ে গেছে। টি হাফ আগে ছিল 0.1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, এখন হয়ে গেছে 9.2 সেকেন্ড, এবং এই রিয়াকশনটা 97% শেষ হতে মিনিট খানেক টাইম লাগছে, কোয়ার্টার অফ আ মিনিট টাইম লাগছে, 3/4 অফ আ মিনিট টাইম লাগছে, 45 সেকেন্ডসের মধ্যে শেষ হচ্ছে। লেট আস গো আপ আ লিটল বিট অলসো, আরো একটুখানি বাড়াই। এবার 22 যদি করো, তাহলে তার পুরো জিনিসটা কমপ্লিট হতে সময় লাগবে 2 আওয়ার্স, বেশি না, 15 থেকে 22, তার মানে 7 kcal যদি বাড়াও, তাহলে যেটা 0.05 সেকেন্ডে 97% কমপ্লিট হচ্ছিল, সেটা 2 ঘন্টা সময় লাগবে। আর যদি তুমি 15 থেকে 24-এ যাও, 9 kcal বাড়িয়ে দাও, তাহলে তোমার সময় লাগবে 2.4 ডেজ। এবং যেরকম আমরা ডেল্টা জি জিরোর জন্য ক্যালকুলেশন করেছিলাম, সেরকম ক্যালকুলেশন এখানেও করা যায়। তুমি যদি ডেল্টা জি ডাবল ড্যাগারকে 1.36 kcal per mole ইনক্রিজ করো বা লোয়ারিং করো, ডেল্টা জি ডাবল ড্যাগার যদি 1.36 kcal per mole কম হয়, তাহলে রেট আগে যা ছিল তার থেকে 10 ফোল্ড বেড়ে যাবে। এবং যে রিয়াকশনের ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন হচ্ছে 20 kcal per mole, সেটাকে আমরা বলতে পারি, মানে এই রেঞ্জে বলতে পারো, সেই রিয়াকশনটা অবভিয়াসলি রিজনেবলি আমরা ল্যাবরেটরিতে একদিনের মধ্যে কাজটা করতে পারি। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তুমি টেম্পারেচার বাড়াও, রেট অফ দ্য রিয়াকশন, এবার তুমি টেম্পারেচারের কথা বলছো, অ্যাক্টিভেশন এনার্জি না, তবে টেম্পারেচার যদি বাড়াও, তখন প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজের জন্য তুমি দেখতে পাবে রেট অফ দ্য রিয়াকশন কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 298 কেলভিনের রিয়াকশন করে যদি 2 ঘন্টায় রিয়াকশন শেষ হয়, তাহলে এটা 10 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়ে দিলে দেখা যাবে তখন সেটা 1 ঘন্টায় শেষ হচ্ছে। রেট অফ দ্য রিয়াকশন তখন ডাবল হয়ে গেছে। সো দিস থিংস আর semi quantitative. I am trying to give you an idea of how the whole kinetic domain operates. এবং যে দুটো জিনিস তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। সো the take home lesson is increase the activation energy or free energy activation, there will be a drop in K rate constant, the rate of the reaction will decrease.
increase the temperature, and you will see an increase in the rate constant, that is the rate of the reaction will increase. এরপরে আমাদের এই লেকচারের শেষের দিকটা এসে আমরা দুটো জিনিস পড়বো। একটা হচ্ছে বেসিক্যালি একটা খুব সহজ জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। এটা কি বা পিএমআর এই জিনিসটা কি? এটা this basically tells you that for a chemical transformation from R to P, if we are to go back from P to R, যদি আমরা R to P থেকে যাওয়ার সময় যে পাথওয়ে দিয়ে গেছি P to R এ যদি ফিরে আসতে চাই একই কন্ডিশনে, সেম কন্ডিশনে এই P থেকে R এ ফিরে আসার পাথওয়েটা R থেকে P তে যাওয়ার পাথওয়ে মাইক্রোস্কোপিক রিভার্স হবে, অর্থাৎ এক চুলো এদিক ওদিক হবে। Makes sense, because আমি এখানে যদি R থেকে P এর জন্য একটা ব্লু কালারের পাথওয়ে ড্র করি, and suppose that is the lowest energy pathway available for the reactant to go to the product, then obviously that is also the lowest energy pathway for the product to go to the reactant, because that is what makes sense. এটাকে একটা থট এক্সপেরিমেন্টের মধ্যে ফেলা যায়। কোয়ান্টাম মেকানিক্স এই ধরনের থট এক্সপেরিমেন্ট আমাদেরকে মাঝে মাঝেই করতে হয়। তো আমরা চিন্তা করছি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যা গেছে লাল পাথওয়েটা দিয়ে, দিস ইজ এ রেড পাথওয়ে থ্রু হুইচ this collection of molecules is traveling and going to the product side. Now suppose there exists another pathway, the blue pathway, which is the lower energy pathway for the conversion of product to reactant. Now the question is, if this blue pathway is actually available for product to go back to reactant, then it must be available for the reactant to go to product. যদি এই পাথওয়েটা প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টের দিকে যাওয়ার জন্য অ্যাভেলেবল হয়, তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের জন্য যাওয়ার জন্য অ্যাভেলেবল হওয়ার কথা, একই জিনিস। তাহলে why should it at the first place, why should it go via the red pathway? It should go via the minimum energy pathway, and the minimum energy pathway is the blue pathway. Therefore reactant থেকে প্রোডাক্টের কনভার্সন রেড পাথওয়ে দিয়ে হতেই পারে না, ইট শুড বি ফলোইং দ্য ব্লু পাথওয়ে, যে ব্লু পাথওয়ে দিয়ে তুমি ধরে নিয়েছো প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে ফিরছে। দ্যাট ইজ নাথিং বাট প্রিন্সিপল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। So the reverse of a chemical transformation involves the microscopic reverse of the reactions of that transformation. যা সামনের দিকে ছিল সেটাই একেবারে টো টু টো, পয়েন্ট টু পয়েন্ট মিলে যাবে, and none other. But there is a caveat here, and the caveat is same condition হতে হবে ভাই। সেটা যদি না করো তাহলে কিন্তু পিএমআর হোল্ড করবে না। এইটা হলো আমাদের প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। বিভিন্ন জায়গায় এটা আমাদেরকে কাজে লাগবে। এক্ষুনি তুমি দেখো কোথায় কাজে লাগবে। ক্যাটালিসিস। ক্যাটালিস্ট কি জিনিস? এমন একটা সাবস্টেন্স যেটা প্রেজেন্ট থাকে, রিঅ্যাকশনের রেটকে এনহ্যান্স করে, কিন্তু নিজের তার কোনো অ্যাট দি এন্ড অফ দ্য রিঅ্যাকশন দে রিটার্ন ব্যাক, তাদের নিজেদের কোনো কেমিক্যাল ট্রান্সফরমেশন হয় না। ফিজিক্যাল ট্রান্সফরমেশন হতে পারে, ক্যাটালিস্টের চেহারা ফেহারা বদলে যেতে পারে, কিন্তু তুমি তার যদি কেমিক্যাল প্রপার্টি রিঅ্যাকশনের আগে এবং পরে মাপো তাহলে দেখবে যে সে একই প্রপার্টি একই আছে এবং যা দিয়েছিল সেটাই ফেরত এসেছে। এবং জেনারেলি ক্যাটালিস্ট কিন্তু কম অ্যামাউন্টে দেয়, স্টয়চিওমেট্রিক অ্যামাউন্টে দেয় না। স্টয়চিওমেট্রিক অ্যামাউন্টে দিলে সেটাকে আর ক্যাটালিস্ট বলা চলে না। আমরা সাধারণত যদি 1 মোল রিঅ্যাক্ট্যান্ট নিই তাহলে তার 10% মানে 10 মোল পার্সেন্ট হয়তো 0.1 মোল হয়তো ক্যাটালিস্ট দেওয়া হয়। তো এটা করে কি করে? ফার্স্ট অফ অল রেটটাকে বাড়ায় কি করে? রেট বাড়ছে মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইট ইজ মেসিং আপ দি কাইনেটিক্স অফ দ্য রিঅ্যাকশন। অরিজিনাল রিঅ্যাকশনের যে কাইনেটিক্স ছিল সেটাকে সেটাতে হাত দিয়েছে, সেটাকে টুইক করছে। বাট হোয়াট আ ক্যাটালিস্ট ক্যান নট ডু অ্যান্ড ওয়ন্ট ডু ফ্রম দ্য প্রিন্সিপলস অফ থার্মোডাইনামিক্স ইজ দ্যাট ইট ডাজ নট চেঞ্জ দ্য ডেল্টা G0। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য অ্যাসোসিয়েটেড যে ফ্রি এনার্জি চেঞ্জ, থার্মোডাইনামিক ফ্রি এনার্জি চেঞ্জ, থার্মোডাইনামিক্সের যে ডোমেনটা ডেল্টা G0, সেটাকে কিন্তু ও হাত দেয় না। তাহলে কোথায় হাত দেয়? ও অ্যাক্টিভেশন এনার্জিটাকে টুইক করে, বা ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন যাই বলো সেটাকে টুইক করে। একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নাও, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে,
একটা সিঙ্গেল পাথওয়ে, একটা সিঙ্গেল ইউনিটারি একটা এলিমেন্টারি রিয়াকশন, সেখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট আমরা একটা লাল রঙের লাইন দিয়ে দেখিয়েছি। লেট আস নাও অ্যাজিউম যে আমি একটা ক্যাটালিস্ট দিয়েছি। তো ক্যাটালিস্ট কি করবে, মেকানিজম অফ দ্য রিয়াকশন উইল বি চেঞ্জড, দ্য হোল মেকানিজম উইল নাও চেঞ্জ। এন্ড যেটা একটা স্টেপে হচ্ছিল সেটা এখন মাল্টিপল স্টেপে হবে। কত স্টেপে হবে সেটা অবভিয়াসলি সেটা ক্যাটালিস্ট টু ক্যাটালিস্ট ভ্যারি করে, রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করে। আমরা এখানে 1 2 3 তিনখানা স্টেপ দিয়েছি। তিনটে স্টেপ নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, এইটা একটা স্টেপ, এইটা একটা স্টেপ, এইটা একটা স্টেপ, প্রত্যেকটা স্টেপের একটা করে টিএস আছে। বাট ইফ ইউ লুক কেয়ারফুলি, দি রেড পাথওয়ে তার সিঙ্গেল স্টেপ, একটাই ট্রানজিশন স্টেপ, তার জন্য অ্যাক্টিভেশন এনার্জি আমার এতটা দরকার, বিকজ দিস ইজ দ্য ডিফারেন্স between this transition state and this reactant, of course. But in presence of catalyst, this red pathway is not operating. The black pathway is operating, and black pathway te অনেকগুলো TS থাকলেও this is actually the TS that matters, because এই TS এর এনার্জিটাই সবচেয়ে বেশি। তাই আমরা যখন ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জি মাপবো তখন আমরা এর রেসপেক্টে মাপবো, এবং রিঅ্যাক্ট্যান্ট থেকে এর যে ডিফারেন্স সেটা হচ্ছে এইটা, which is obviously lower than this one. তাহলে এটা যদি x হয় আর এটা যদি y হয়, তাহলে y is less than x, তাহলে রেট অফ দ্য রিয়াকশন কোথায় বেশি হবে? অবভিয়াসলি ব্ল্যাক পাথওয়েতে হবে। তুমি এটা বলতে পারো যে এটা আপনি এখানে সিঙ্গেল স্টেপ লিখেছেন কিন্তু এখানে মাল্টিপল স্টেপ লিখেছেন কেন? মাল্টিপল স্টেপে আমাকে লিখতেই হবে, বিকজ আমি যদি মাল্টিপল স্টেপ না লিখি তাহলে ক্যাটালিস্টকে আমি ইনভলভ করবো কি করে? ক্যাটালিস্ট তো কেবলমাত্র স্পেকটেটর নয়, ক্যাটালিস্ট ভেতরে ঢুকেছে, সে রিয়াক্ট্যান্টের সঙ্গে পার্টিসিপেট করছে রিয়াকশনে এবং মেকানিজমটাকে চেঞ্জ করছে। আর মেকানিজমটাকে এমনভাবে চেঞ্জ করছে যাতে রিয়াকশনের শেষে ক্যাটালিস্ট নিজে ফিরে আসে, রিজেনারেট করে। কিন্তু ওভারঅল মেকানিজমটাকে এমনভাবে মডিফাই করলো যাতে তার ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জি আনক্যাটালাইজড পাথওয়ে, রেড পাথওয়েটা আনক্যাটালাইজড পাথওয়ের থেকে কম হয়। কোনটা করলো না? সেটা হচ্ছে প্রোডাক্টের এনার্জিকে কিন্তু সে চেঞ্জ করতে পারে না। প্রোডাক্ট আনক্যাটালাইজড এর ক্ষেত্রেও তার যে এনার্জি, ক্যাটালাইজের জন্য তাই এনার্জি, রিঅ্যাক্ট্যান্টের এনার্জিকেও সে চেঞ্জ করতে পারে না। তো ওভারঅল তাহলে সে ডেল্টা জি জিরোকে চেঞ্জ করতে পারে না, কিন্তু কোনটাকে চেঞ্জ করে সেটা হচ্ছে ডেল্টা জি ডবল ড্যাগার। আনক্যাটালাইজড এর থেকে ডেল্টা জি ডবল ড্যাগার অফ ক্যাটালাইজড পাথওয়ে ইজ লোয়ার, এন্ড দ্যাট ইজ ওয়াই দ্য রিঅ্যাকশন গোজ ফাস্টার। তো এর সাথে পিএমআর এর কি সম্পর্ক? পিএমআর এর সম্পর্কটা কি? পিএমআর এর সম্পর্কটা এইটা যে তুমি যদি একই কন্ডিশনে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে যাও, তো আনক্যাটালাইজ পাথওয়ে দিয়ে গেলে লাল পাথওয়ে দিয়ে যাবে এবং সেই পাথওয়েই ফিরে আসবে। যদি ক্যাটালিসিস দাও তাহলে ক্যাটালিসিস কিন্তু কেবলমাত্র যে ফরওয়ার্ড ডিরেকশনটাকে ক্যাটালাইজ করছে তা নয়, ও কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনকেও ক্যাটালাইজ করছে। তুমি যদি কেয়ারফুলি দেখো তাহলে দিস ইজ দি এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইউ টু সাপ্লাই if you want to convert product to reactant in absence of the catalyst. But in presence of the catalyst, you will need to supply only this much amount of energy, and that is much lower than the uncatalyzed version. তার মানে ফরওয়ার্ড ডিরেকশনকে ক্যাটালাইজ করা implies that the backward direction is catalyzed as well. ওভারঅল মেকানিজমটা মডিফাই করে এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে, সামনের অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দিচ্ছে। তো সেটা কি R2P অ্যাক্টিভেশন এনার্জিকে কমছে? তো সেটা কি P2R কে কমবে না? হ্যাঁ, ডেফিনেটলি কমবে। এবং সেই জন্যই ক্যাটালিসিস ক্যান ওয়ার্ক বোথ ওয়েজ। এবং এটা কোত্থেকে পেলাম আমরা? অবভিয়াসলি আমরা যদি এটা অ্যাকসেপ্ট করি যে সামনে থেকে পেছনে, মানে বাঁ দিক থেকে ডান দিকে আসার জন্য যে পাথওয়ে আছে, ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার জন্য একই পাথওয়ে মাইক্রোস্কোপিক রিভার্স হবে, তবে না আমরা এটা পাবো। অর্থাৎ পিএমআর এর থ্রু দিয়ে আমরা এটা এস্টাবলিশ করতে পারি যে ক্যাটালিসিস কিন্তু সামনের দিকে এবং পেছনের দিকে দুদিকেই কাজ করে। অতএব সেটাই আমরা এখানটায় দেখিয়েছি যে ডেল্টা জি আনক্যাটালাইজড এবং ডেল্টা জি ক্যাটালাইজড এর মধ্যে তফাৎ ফরওয়ার্ড ডিরেকশন এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এক্সাম্পল দেখো, ক্যাটালিটিক হাইড্রোজেনেশন। তুমি তো জানো যে ক্যাটালিটিক হাইড্রোজেনেশন করে কার্বন কার্বন ডাবল বন্ডে হাইড্রোজেন দিয়ে ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, প্যালাডিয়াম নিকেল ক্যাটালিস্ট দিয়ে হাইড্রোজেনেট করে, অ্যালকেন তৈরি হয়। তো তোমার যদি ডিহাইড্রোজেনেট করার দরকার হয় তাহলে তুমি কোন ক্যাটালিস্ট দেবে? ডিহাইড্রোজেনেশন করার জন্য তোমার লাগবে হচ্ছে ওই একই ক্যাটালিস্ট, প্যালাডিয়াম ক্যাটালিস্ট। যখন তুমি ক্যাটালিস্টটাকে ইউজ করছো ফর হাইড্রোজেনেশন, তখন হাইড্রোজেন তোমার ওয়ান অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, তুমি হাইড্রোজেনকে প্রচুর পরিমাণে রেখেছো। আর যখন তুমি ডিহাইড্রোজেনেট করছো তখন হাইড্রোজেন ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, তখন you are basically trying to remove hydrogen from the reaction medium so that equilibrium goes from the hydrogenated state to the non-hydrogenated state.
অর্থাৎ ন্যাপথালিনকে কেউ যদি প্যালাডিয়াম এবং এক্সেস হাইড্রোজেন আন্ডার প্রেসার রাখে, তাহলে ন্যাপথালিনের এই দুটো ডাবল বন্ড রিডিউসড হয়ে গিয়ে টেট্রালিন তৈরি হয়। অন দি আদার হ্যান্ড, টেট্রালিনকে কেউ যদি ন্যাপথালিনে কনভার্ট করতে চায়, অর্থাৎ এখান থেকে যদি হাইড্রোজেন 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 টোটাল দুটো হাইড্রোজেনকে বার করতে চায়, তাহলে সে কি করবে? ওই একই প্যালাডিয়াম দেবে। দেখো, খেয়াল করো, একই জিনিস হিট করবে এবং স্ট্রিম অফ কার্বন ডাইঅক্সাইড পাঠাবে, যাতে এই হাইড্রোজেন গ্যাস যেটা বেরিয়ে আসে সেটা ভুল করে মিডিয়াম থেকে বেরিয়ে যায়। তাহলে এই একই প্যালাডিয়াম ক্যাটালিসিস হাইড্রোজেনেশনও করতে পারে, আবার ডিহাইড্রোজেনেশনও করতে পারে। ডিপেন্ড করছে যে তুমি কি দিচ্ছ। আরো সহজ এক্সাম্পল, এস্টারিফিকেশন, এস্টার হাইড্রোলিসিস, এটা আমরা আগের দিন দেখছিলাম। ইথানলকে এক্সেস ইউজ করো, সামনের দিকে চলে যাবে ইকুইলিব্রিয়াম। জলকে এক্সেস ইউজ করো, পেছনের দিকে চলে যাবে ইকুইলিব্রিয়াম। এই দিকে এস্টারিফিকেশন, এই দিকে এস্টার হাইড্রোলিসিস। খেয়াল করে দেখেছো যে এইচ প্লাস ক্যাটালিস্ট দুটো জিনিসই করতে পারে। তুমি যদি ডাইলিউট অ্যাসিড ইউজ করো, তাহলে এস্টার হাইড্রোলিসিস হয়ে যাবে। যদি তুমি কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করো ইন প্রেজেন্স অফ এক্সেস ইথানল, তাহলে এস্টারিফিকেশন হয়ে যাবে। So basically these things are the same. Only difference is what reactant you are using as an excess. What you are using as an excess. যদি অ্যালকোহল এক্সেস ইউজ করো তো এস্টারিফাই হবে। যদি অ্যাসিড এস্টারকে হাইড্রোলিসিস করে অ্যাসিড করতে হয়, তাহলে তোমাকে জল এক্সেস ইউজ করতে হবে। বাট ইউ আর ইউজিং দ্য সেম H plus as the catalyst. So forward direction and backward direction ও দুটোকেই ক্যাটালাইজ করতে পারে। এবং this is another demonstration of this reaction where we are seeing the catalysis can work both ways. Hopefully, the matters we have discussed based upon this study material has been made clear to you. Thank you for your patience, and I will see you in the next one.